আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব ১০। লিখেছেন সুরাইয়া রাফা। চারিদিক জনমানব শূন্য হয়ে আছে। বিস্তৃত তিমিরে ঢাকা কালো রাতের ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনও তার তেজস্ক্রিয় ছড়ায়নি পুরোপুরি। প্রকৃতিতে হিমধরা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তার ওদূরে থেকে ভেসে আসছে একখানা কারভার্ড ভ্যানের সাঁই সাঁই আওয়াজ। রাস্তার দুপাশে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি বৈদ্যুতিক খুঁটির মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভু নিভু ভোরে ফাঁকা রাস্তার মাঝ দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃত্তিকের চাকা ব্ল্যাক মার্সিডিজ। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকের যা তা তো তারও বটে। এই হিমধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাতে দুহাত রেখে তার উপর চিবুক ঠুকিয়ে ফুপিয়ে কাঁদছে অরু। যদিও কৃতিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত অরুর হেলদোল নেই। জীবনটাই যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ দিয়ে কি আসে যায় আর? কৃতিক কী ভাববে সেসব কথা মাথায় না ঢুকিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকেই কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশসম দুঃখের ছড়াছড়ি। ওরও প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের উপর। ও আরাম করে বসে আছে দেখে কৃতিকও বুঝে শুনেই গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে অরুর কোথাও না লাগে। অরুর বাঁধহারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আশ্রে পড়ছে কৃতিকের চোখে মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব, তবুও কৃতিক কোনো কিছুরই পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয় জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে অরুর চুল সরাবে না। কিন্তু অরু তো সেই ভোর রাত থেকেই বাইরে মুখ দিয়ে বসে আছে। বাইরের হিমধরা পুরো ঠান্ডাটা ওর চোখে মুখে এসে হামলে পড়ছে। এরকম ঠান্ডার মধ্যে বাইরে মুখ দিয়ে আরও কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতেই অরুর নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাতে দিয়ে জানালার কাঁচটা তুলে দিল। জানালার কাঁচ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে অরু, তবুও কান্না থামায়নি। চোখ দিয়ে তার এখনও গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। অরুকে এখনও কাঁদতে দেখে সামনে ফোকাস করেই বিরক্ত ভঙ্গিতে কথা ছেড়ে কৃতিক, কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথার পেছনে অরু মৌনতা পালন করে, শুধু মনে মনে বলে, এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই কখন থেকে চুপ হয়ে আছে অরু। আদৌ উত্তর দেবে বলেও মনে হচ্ছে না। গতকাল থেকে মুখে কলুপ এঁটে বসে আছে মেয়েটা। কৃতিক জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাই ও খানিকটা কৌশল পন্থাই অবলম্বন করলো। হুট করেই মাঝ রাস্তায় গাড়ি ব্রেক কষলো। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে অরু হকচকিয়ে বাইরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলে বাইরে তাকিয়ে যেই দেখলো এটা তো মাঝ রাস্তা, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু। ওর চাহনিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা রূপার নূপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃতিক শুধালো, এটা তোর? কৃতিকের প্রশ্নে অরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও অরু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথার অরু চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট! অস্পষ্ট কথাটা বলে কৃতিক নিজেই গাড়ি থেকে নেমে গেল। অরু কৃতিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝলো এটা একটা পেট্রোল পাম্প, তার পাশে ছোটোখাটো একটা মার্ট। হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটার বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃতিক। অতঃপর গাড়িতে বসে সেটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়, তোকে পেতনির মতো দেখাচ্ছে, আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটা অরুর মোটেও পছন্দ হলো না। এই মুহূর্তে চোখে মুখে আদতে একটু পানি ছিটানো প্রয়োজন।
তাই গাইগুই না করে লম্বা চুলগুলোকে হাত খোপা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে গেল অরু। চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো ও। ওর গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃত্তিক। ওরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন, নূপুরটা আমার ছোটবেলার স্মৃতি। নূপুরটা নিয়ে যাওয়ার কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃতিকের কথায় ওরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনে বলল, আশ্চর্য, আমার নূপুর দিয়ে ওনার কাজটা কি? অরুর ভাবনার ছেদ ঘটিয়ে একটানে ওর পা দুটো নিজের অরুর অরুর উপর তুলে নিল কৃত্তিক। এভাবে পা তুলে ফেলায় আকস্মাৎ পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখনও পিনপতন নীরবতা বিরাজমান, যার দরুন অরুর তীব্র শ্বাস প্রশ্বাস আর হঠাৎ বেড়ে যাওয়া হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃত্তিক। অরুর এহেন পরিস্থিতিকে গ্রাহ্য না করে আলতো হাতে ওর পায়ে নূপুর পরানো শুরু করে সে নিজ পায়ে কৃত্তিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে অরু। নিজের এলোমেলো অজানা অনুভূতির বিরক্ত ও যা সম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃত্তিক। কিন্তু অরুকেই কেন বলির পাঠা বানিয়ে এরকম একটা অস্বাভাবিক সম্পর্ক জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃত্তিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করার কোনো ভুলের শোধ নিল সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারো দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি। কিন্তু কে দিবে এত প্রশ্নের উত্তর? কৃত্তিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই না, অরুর প্রশ্নের তো মোটেও নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ের নূপুর পরাচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর শুকনো কাজ কোনোদিনও করেনি কৃত্তিক। অরু তখন থেকে হিজিবিজি চিন্তায় বিভোর হয়ে আছে, চারিপাশে ওর খেয়াল নেই মোটেই। কৃত্তিক নিজের হাতের কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো। অতঃপর নিজের হাতের বাঁধনটা আরো শক্ত করে ওর পায়ে অকস্মাৎ হ্যাচকা টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে আসলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগরাটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃত্তিকের চোখের সামনে। কৃত্তিক শুষ্ক ঢোক গিলে সেদিকেই একবার পরখ করে, চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখল। তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখের জলটুকু মুছিয়ে দিতে দিতে মাদকতার নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে। দু ঠোঁট নাড়িয়ে হাসকি সুরেই বলে, বউ। কৃত্তিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণ নিদ্রিয় তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্রই অজানা শিহরণ ছড়িয়ে শরীর ছেয়ে গেল অরুর। কাটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তে তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরুর কেমন কেমন যেন লাগছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুহূর্তেই। কৃত্তিক এখনো একইভাবেই তাকিয়ে আছে। অরু আমতামতা সুরে বলে উঠল, আমি পানি পান করব। অরুর কথায় কৃত্তিকের ঘোর কেটে যায় ও মুহূর্তেই অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভ করতে করতে মনে মনে কৃত্তিক ভাবছে, যাক, কান্নাকাটি তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছুর তৃষ্ণার হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! কৃত্তিক কি জাদু জানে? অনু ফ্রন্ট ইয়ার্ডের দাঁড়িয়েছিল। অনুকে দেখা মাত্রই ফ্রেঞ্চ গেট ঠেলে ভিতরে প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অনু জানে অরুর এমন কান্নার কারণ ও নিজেই, তাই নিজের কাছে বড্ড অনুতপ্ত অনু। অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগে অনু আর নিজেকে সামলে রাখতে পারল না। বোনকে দু হাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে অনু বলে, আপার উপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা। আপা খুব সরি, আর কখনো তোকে এভাবে বকবো না, আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়ায়। অরুর ভাবভঙ্গিমা অনুর বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরেই বলল, বলছি তো আর কখনো বকবো না এভাবে।
এসেছিস থেকেই কেঁদেই যাচ্ছিস, কি হয়েছে? কৃত্তিক ভাইয়া কিছু বলেছে? দেখি আমার দিকে তাকা। অনুর গাল দুটো আজলা করে ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবারও শুধায়, কৃত্তিক ভাইয়া কিছু বলেছে? অনুর প্রশ্নে ওরও পেছনে দৃষ্টি নিক্ষেপ করে। তাকিয়ে দেখে কৃত্তিক নেই, হয়তো ভেতরে চলে গিয়েছে অনেক আগেই। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে, কেউ কিছু বলেনি। অনু নিশ্চিত হয়ে অরুর দু চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশন হয়ে গিয়েছে, এখন আইসিইউতে আছে, 1-2 দিনের হয়তো চোখ খুলবে মা। তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো, মাকে নিয়ে দেশেও ফিরে যাব, আর দুঃখ নাই। এত বড় একটা খুশির খবরও কেন যেন খুশি হতে পারল না অরু। কি করে পারবে? গতকাল রাতেই নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে। এইসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নেবে না, ভালোবাসবে না, উল্টো নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ ওরও সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে এসেছে। কৃত্তিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝেই ওরও তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে কৃত্তিককে ও প্রশ্ন করবে, তাতে যা খারাপ হওয়ার হোক। তাছাড়া কৃত্তিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করার বাদ রাখিনি, তাহলে এত ভয় কিসের? অনুর অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেঞ্চ গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে ওরও এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভিতরে চলে যায়। ওরও চলে গেলে অনু নিজেও পা বাড়ায় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে হচ্ছে না অরুর। কিন্তু পেছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয় ওকে টেনে ব্যাকইয়ার্ডে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগে মেগে ঝাঁঝিয়ে উঠে বলে, কি অশুভতা শুরু করেছেন? বাড়িতে কৃত্তিক ভাইয়া আছে। প্রত্যয় ওর মুখটা শক্ত হাতে চেপে ধরে বলে, ওই জন্যই তো বলছি আস্তে কথা বলো। অনু ওর হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কী চাই আপনার? আমাকে ইউজ করে স্বাদ মেটেনি নাকি? তিন্নির সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? প্রত্যয় চটে আছে খুব, মেয়েটার তেজের সাথে কিছুতেই পেরে ওঠে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা, সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হিতাহিত জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামলে রাখতে না পেরে চড়াত করে তুঙ্গে উঠে যাও মেজাজটার বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপর তুলে দেয়ালের সাথে চেপে ধরে ওর গালের কাছে মুখ দিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলল, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত 2 দিন ধরে কুকুরের মতো পেছনে পড়ে আছি, কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছি, একবারের সুযোগ দিয়েছো আমায়। এত তেজ কেন তোমার? প্রত্যয় এই প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে বলল। প্রত্যয়ের মুখে তুমি আওয়াজটা যে এতটা সুমধুর তা অজানাই ছিল অনুর। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ালে ধূসর চোখ জোড়ার দিকে বিনা বাক্যে তাকিয়ে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরেই বলল, আর কি যেন বললে? ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ তুমি বুঝো? হ্যাঁ, নাকি বুঝেই যাকে তাকে গিয়ে এসব বলো? অনু এবারও পুরোপুরি নিশ্চুপ ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন থেকে এভাবে অবাক নয়নে চেয়ে থাকতে দেখে রাগে আওয়াজটা মুহূর্তে নিচু হয়ে গেল প্রত্যয়ের। চোখ দুটো হিংস্রতার জ্বলন্ত অজ্ঞার দপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো একরাশ মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উথাল পাথাল ঢেউ তুলে আছড়ে পড়ছে মনের ততে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে ওর তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডে ছড়িয়ে পড়ছে বারে। এবার আর কোনো কথা নয়। অনুর নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখে প্রত্যয় নিজের খের হারিয়ে ফেলল। মুহূর্তে নিজের উষ্ঠাগত করে নিল অনুর তীর তীর করে কাঁপতে থাকা অধৈর্যকল। অনুর ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করেই যেন উন্মাদের ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীরের রুদ্রে। অনুর দিক থেকে কোনোরূপ বাধা না আসাতেই পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি।
এদিকে প্রত্যয়ের নরম ঠোঁটের স্পর্শে অনুর জান যায় যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে দুহাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সম্বিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম সুরেই বলল, আই এম সরি। আসলে অনু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে না ঘুরিয়ে জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমার কি একটুখানি সময় দেওয়া যাবে না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের মুখোমুখি হয়ে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, 100%। আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। অনুর এইটুকু আশকারা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে। প্রত্যয়কে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভেতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, বাবলটি আনতে ভুলবেন না যেন। প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেরেই বলল, যথা আজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলোছায়া তৈরি করেছে। মাথার উপর খোলা আকাশ, আকাশের রূপোর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেঁজা তুলোর মতো উড়ো মেঘে, আবার কখনো তির্যক রূপলি আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকট এনে ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃত্তিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বা কি? ওরু তো সারা জীবনের জন্য ওরই। ওরু নামটা ভাবতে যতটা দেরি হলো, ওরুর সেখানে উপস্থিত ততটা হতে দেরি হলো না। নিশুতি রাতে কারোর নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃত্তিক পেছনে ঘুরে দেখলো ওরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপটুপ করে পানি ঝরছে, শরীর ভিজে যাচ্ছে, তাতেও হেলদোল নেই ওরুর। চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট। হাত পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে। ওরুর এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃত্তিক ভ্রু কুঁচকে শুধালো, এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজনে? অরুণ জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃত্তিকের মুখোমুখি হয়ে। কৃত্তিকের পরনে কালো হুটি আর ওভারসাইজ ডেনিম। অরু নিষ্প্রভ চোখে কৃত্তিকের কালো কুচকুচে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃত্তিক বিরক্ত ভঙ্গিতে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি? আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃত্তিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ওর পেশিবহুল বুকের উপর ধাক্কা দিয়ে ওরও কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি স্বরূপ আমার জীবনটা এইভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন, কেন? কি হলো বলুন? এবার দুবার তিনবার যখন কৃত্তিকের বুকের উপর ওরও ধাক্কা দিতে যাবে, তখনই ওর দু হাত শক্ত করে চেপে ধরে কৃত্তিক চেহারার গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরেই বলে, যা করেছি খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃত্তিকের কথায় ওরও ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জায়ান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী, সেই হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে গেলেন এটা? ওরও কথাটার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃত্তিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল, খবরদার নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু শেষ করে ওরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃত্তিক।
কৃত্তিক ছাড়তেই ওরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতঃপর হেঁচকি তুলে অস্পষ্ট সুরে বলে, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টো আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয়ই খুশি হবেন আপনি। কৃত্তিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলবে আমি সেই সমাজই ধ্বংস করে দেব। আই রিপিট, ধ্বংস করে দেব। কৃত্তিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো ওরও। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল, যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালী তীক্ষ্ণ চোয়াল জোড়ার মুখশ্রীতে কতটাই না সুদর্শ। এক মুহূর্তের জন্য ওর মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটা ওর স্বামী। হুট করেই কেমন কৃত্তিককে অন্য নজরেই আবিষ্কার করছে ওরু। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃত্তিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতে অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদ মেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটাবো কিভাবে? অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃত্তিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই ওরুর। কি হলো? হঠাৎ করে কৃত্তিকের কথায় ধ্যান ভাঙে ওরুর। বেরিয়ে আসে নিজের দিবার স্বপ্ন থেকে। ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃত্তিক ওর ভেজা চুলগুলোতে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি 2 হাতে সামলে নেব, তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেব না। এতটুকু ভরসা রাখতেই পারিস, হার্টবিট। কৃত্তিকের শেষ কথাতে ওরু চকিত মাথা তুলে বলল, কি? বলেছি তুই আমার হার্টবিট। আ আ ওরু কিছু বলবে তার আগেই ওর দিকে চোখ পাকিয়ে কৃত্তিক বলল, আর একটা প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারক ওরু আর কী বা করবে? মারের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃত্তিক ওরুর যাওয়ার পানে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়ায়, হার্টবিট। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজের ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিজিবিজি ভাবনায় বিভোর হয়ে আছে ওরু। ওর পরনে চিকনকারির সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির উপরে এঁটে আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটল করে গার্ডার নিয়ে বাঁধা। ধীরগতিতে হাঁটার জন্য মাথাটা নিচু হয়ে আছে সেই কখন থেকেই। এই জন্যই তো সায়নী যে সেই কখন থেকে ওর সাথে সাথে হাঁটছে, ওরুর তাতে হদিশ নেই। এতক্ষণ ধরে পাশাপাশি হাঁটার পরেও মেয়েটার একবারও মাথা তুলে তাকালো না অবধি। কি এমন ভাবছে ও? মনে মনে বিরক্ত হয়। সোজা গিয়ে ওরুর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সেই তখন থেকেই তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না? ওরু চট করে ভ্রম কেটে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? আই এম সরি, একটু বেখেয়ালি ছিলাম। সায়নী এবার বুঝতে পারার মতো করে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে, কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসুনি বলো তো? সায়নের কথার ওর মনে পড়ে যায় সেই নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকে আর ভার্সিটি গেট মারায়নি ও। তারপর আরও কত কী না হয়ে গেল, জীবনটাই এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? ওর না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, কিছু না। সায়নী এবার হাসির দ্বারা ঠোঁট প্রসারিত করে বলল, এই ওরু, জেকে স্যারের কি খবর? ওরু ঠোঁট উল্টা বলল, ওনার কথা আমি কি করে জানবো? ওনার গিয়েই বরং জিজ্ঞেস করো। সায়নী এবার ভ্রুকুঞ্চিত করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। সায়নী কথায় ওরু কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসলো। পরক্ষণে সায়নী আবারও শুধালো, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। ওরুর উত্তর শুনে সায়নী বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে ওরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিনী, তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি ব্যক্তি জীবনে উনি অনেক বেশি রাগী, আসলে কি তাই? সায়নীর কথার বিপরীত ওরু কিছু বলতে যাবে তার আগে ওর চোখে আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাই ও উপস্থিত। তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে, কিন্তু কি নিয়ে? অগত্যাই সায়নীর দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে ওরু, আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে?
সায়নী অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেদিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্টের থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, সেটাই সেলিব্রেশন করছে বন্ধুবান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথার মাথায় সায়নী অবিশ্বাসী সুরেই বলে, হি ইজ আ ভেরি ট্যালেন্ট গাই। কত অল্প সময়ে কেমন টিম লিডার হয়ে গেল, তার উপর দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিকেই থেকেই সোনায় সোহাগা। আহা। ওর মুখ ভঙ্গিমা বিরক্তির ছাপ টেনেই বলল, একজন মানুষের আবার দুইটা গার্লফ্রেন্ড হয় কেমনে? সায়নী কুটি কুটি হেসে বলল, হয় হয়, আমেরিকাতে সবই হয়, চাইলে তুমিও। সায়নীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পিছন থেকে ডেকে উঠল কেউ, অরোরা। ওরও জানে এটা কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতেই এই মানুষের মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই। সায়নী পিছনে ঘুরে বলল, আরে নিখিল ভাই যে, আপনি ওরুকে চিনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকল, এই অরোরা। সায়নী সামনে দাঁড়িয়ে আছে, নিখিলও এগিয়ে আসছে। এবার আর ইগনোর করার সুযোগ নেই, পেছনে ঘুরতেই হবে। কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল অরু। এখনও পেছনে ঘোরেনি, ঘুরবে ঘুরবে ভাব। ঠিক তখনই কোত্থেকে যেন বাজখাই কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর। অরু। আচমকা কৃত্তিকার আওয়াজ পেয়ে কেঁপে উঠল অরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখল ভবনের দোতলায় অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকেই কটমট করে তাকিয়ে আছে কৃত্তিক। কৃত্তিকের চোখের দিক এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলে সায়নীর উদ্দেশ্য করেই ওরও বলল, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নী হাত ধরে দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় অরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে অরোরা, কথাটা শুনে যাও। নিখিল এখনও অরুর যাওয়ার পানেই তাকিয়ে আছে। তখনই অন্যদিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যেই বলল, আরে ভাই তুমি এখানে? তোমার গার্লফ্রেন্ডদের কেউ ধাক্কা মেরে পুলে ফেলে দিয়েছে। একটাও তো সাঁতার জানে না, দুটোই হাবুডুবু খাচ্ছে। নিখিল আশ্চর্য হয়ে বলল, কি বলছো? কে ফেললো? তা তো জানি না, ভিড়ের মাঝে কে কাকে ধাক্কা দিয়েছে বলা মুশকিল, তুমি তাড়াতাড়ি যাও। নিখিল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। ওরও সায়নী নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্য পড়ে আছে। দোতলার করিডোর থেকে কৃত্তিক এখনও সেই শূন্য স্থানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙ্গুলে ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিদিকে শঙ্খচিল আর পানকৌড়ির চিউ চিউ আওয়াজ। অনু বাবলটিতে একটু করে শিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সেই কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণের নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয় বলে ওঠে, তুমি না মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেও বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয় আপনার? প্রত্যয়ের কথায় অনু শব্দ করে হেসে বলল, ইট ক্যান কল মি তুমি। এত ইতস্ত কেন হচ্ছেন? আফটার অল উই কিসেস ইচ আদার। অনুর কথায় কালকের দৃশ্যপাট ভেসে উঠল প্রত্যয়ের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এ মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, আছে তো, অনেক কিছু জানার আছে। প্রত্যয় শুধালো, বলো কি জানতে চাও? সব বলবো তোমায়, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আফটার লং টাইম লাভ স্টোরি। তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করাই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়েস হয়ে বলল, প্রথমত তিন্নি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে, জামা কাপড়ের মতো সুগার ডেডি চেঞ্জ করেছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হাইলি ড্রাগ অ্যাডিক্টেড। এক কথা বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছুই অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণা মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই।
আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যে আমার পাগল মনে হয় জানো। এতদিন খবর ছিল না যে আমি বছরখানেক ধরে একটু মুড অন করেছি, এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাজই বোধহয় আমার জীবনটাকে অগোছালো করে দেওয়া। তবে হ্যাঁ, এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নেব। আই এম প্রমিস। একটুখানি থেমে বুকের ভিতরে চাপা নিঃশ্বাসটা উগড়ে দিয়ে প্রত্যয় আবারও বলে, এবার তুমি যদি বলো তুমিই কেন? সেটার উত্তর আমার জানা নেই। তোমাদের ভিসা, টিকিট প্রসেসিং, এই অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি, তেমন কিছু ফিল হয়নি। কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানে চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শুধালো, প্রেম তো অনেকেরই সাথে হয়, ভালোবাসার মানুষ কয়জন হতে পারে বলো? অনু, তুমি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের উপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনু। প্রত্যয় ওর পেছনে পেছনে হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং হয় কেন তোমার? অনু পেছনে ঘুরে শুধালো, কেন ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব। গধূলিবেলায় চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যার রাত। পুরো আকাশ ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠেছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকে। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটি গেটের সামনে একটা কাকপক্ষীও অবশিষ্ট নেই, সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র ওরই ছাতা হাতে নিয়ে সেই কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষ বাসের এখনও সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেরিয়ে চলেছে। হাতে ছাতা ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। ওরও হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় কৃত্তিকের কালো রঙা মার্সিডিজটা। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃত্তিক ওর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাচ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে ঝড় আরও বাড়বে। আজ আর বাস আসবে না বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকে কৃত্তিকের উপর মহা বিরক্ত অরু, না পারতে কথা বলে না। এখনও বলতে ইচ্ছে করছে না, তাইও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নান রাস্তার ফুটপাতে ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃত্তিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সবসময় কৃত্তিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত অরু। কৃত্তিকের জিদের বশে ওরা করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল ও। পায়ের জুতা পানিতে ভিজে জপজপ আওয়াজ হচ্ছে, তবুও হনহনিয়ে হাঁটছে ওরও। তবে বেশি দূর এগোনোর আগেই পিছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃত্তিক। মাথার উপর থেকে ছাতা সরে যাওয়ার কয়েক মুহূর্তের মাঝেই ঝুম বৃষ্টির কাক ভেজা হয়ে যায় ওরও। কৃত্তিকও তাই, ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শুজ, রিস্ট ওয়াচ, সব কিছু ভিজে একাকার। হুট করেই ছাতা কেড়ে নেওয়াতে ওরু ভ্রুকুচ কোচকে পেছন ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিটি ছাতাটা বেহাল দশা করে ছেড়েছে কৃত্তিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃত্তিক বলল, যা এবার। ওরও কম যায় না। কৃত্তিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝে হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখিয়ে আর পার পেল না ওরু। সামনের দিকে একদম দিয়েছে কি দেয়নি, তার আগে ওর বুকের কাছে জামাটা খামচে ধরে কৃত্তিক। এভাবে হঠাৎ আক্রমণ কেঁপে ওঠে ওরু হকচিকিয়ে বলে, কি করছেন? জামাটা ছিঁড়ে যাবে তো। কৃত্তিক ওর কথার পরোয়া না করে ওর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক সাহস বেড়ে গিয়েছে তাই না? হ্যাঁ, আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসর করে ফেলবো। আর তুই এটা ভালো করেই জানিস আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস, যা। কৃতিকের লাগামহীন কথার পাছে গলার সুর মুহূর্তে ক্ষীণ হয়ে এলো ওরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জিদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল ও। ওরও গাড়িতে বসতে কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।
বাইরে বৃষ্টির রিমঝিম আওয়াজ, গাড়ির হাই কোয়ালিটির জানালা মোটেই ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিনপতন নীরবতা, শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃত্তিক। হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সেই কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে ওরও একটু আগ বাড়িয়ে বলল, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধ হয়। কৃতিক আবারও হাসি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত 2 দিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। কৃতিকের কথায় ওরও বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা 3 জন, অথচ একটা মানুষের গত 2 দিন ধরে জ্বর, ওরা সেটা জানেই না। আর কৃতিক বা কেমন? জ্বর হলে মানুষ এতটা স্বাভাবিক কী করে থাকতে পারে? মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সবসময় সেই রাগী রাগী ভাব। উত্তাল প্রকৃতি রাত বাড়ায় অপেক্ষা করেনি আর। সন্ধ্যা রাতেই শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্রই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে। সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরপরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় অরু একটু ভড়কে গেল। অন্য সময় বিদ্যুৎ গেলেও বাইরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলরুম, অথচ আজ নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাচের দেওয়ালে উকি দিতেই ওরও দেখতে পায় বাড়ির বাইরের রাস্তার কোথাও এক ফোঁটা আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকে এমন তীব্র অন্ধকারে ওরুর কেমন গা ছমছম করছে। ও কোনো মতে অন্ধকারে সিঁড়ি হাতড়ে কৃত্তিকের রুমের দিকে পা বাড়ায়। কৃত্তিক রুমেই আছে, অথচ ওর রুমটাও পুরোপুরি তিমিরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃত্তিকের রুমের দরজায় বাইরে কয়েকবার টোকা মেরে ওরু মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবে, ভয় করছে। ওরুর বলার সঙ্গে সঙ্গে কৃত্তিক মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল, ভেতরে আয়। ওরু দরজা ঠেলে ভেতরে ঢুকে মৃদু আলোতে দেখতে পায় কৃত্তিক কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে আর গতানুগতির চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওরু জানে কৃত্তিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুধালো, জ্বর বেড়েছে? আমি কি একটু চেক করে দেখব? কৃত্তিক হাসকি সুরেই জবাব দিল, নিষেধ করেছি? ওরু এবার একটু সংকোচ নিয়ে কৃত্তিকের কপালে হাত ছোঁয়ার অতঃপর বলে, আপনার অনেক জ্বর, কি করে ঠিক আছেন বলুন তো? কথাটা বলে ওরু মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃত্তিক নিজের তপ্ত হাত দিয়ে ওরুর হাত টেনে ধরে শুধায়, কোথায় যাচ্ছিস? ওরু পিছনে ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে, ততক্ষণে একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যারাত গড়িয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠায়। বিদ্যুৎ এখনও আসেনি, আর না অনু ফিরেছে। ওরু সেই যে কৃত্তিকের শিউরে বসেছে, এখনও বসেই আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়ার দরকার। তাই ও কৃত্তিকের মাথায় জলপট্টি উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পাচ্ছে। তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখে কৃত্তিক বলল, কোথাও যাবি না, এখানে বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে, তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। কৃত্তিক ওরুর কথায় তোয়াক্কা না করে বলল, ঘুমাতে হবে না, আমি বলেছি তুই যাবি না, তার মানেই যাবি না, নয়তো সবাইকে বলে দেব তুই আমার বউ। ওরু দাঁত কিরমির করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেন আপনি খুব ভালোই করতে পারেন, সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। কৃত্তিকের সাথে কথায় না পেরে অগত্যাই ওরু ঘুমো ঘুমো চোখ নিয়ে টলতে টলতে কৃত্তিকের কাছেই বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে অরুর। কেমন যেন গরম লাগছে সব কিছু। গলার কাছে গরমটা একটু বেশি লাগছে। চোখ দুটো তখনও খোলেনি ও, তবে আশেপাশের সুঘ্রাণটা বারবার নাকে এসে সুরসুরি দিচ্ছে, চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানো সুবাস। একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুড়ে নিয়ে নড়ে চড়ে উঠে অরু। কিন্তু এ কি, নড়াচড়ার করার কোনো উপায়ন্তর নেই। মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে, কিন্তু কে দেখাবে এই দুঃসাহস? নিজেকে এভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকাই চোখ খুলে অরু। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওর। অরু কৃত্তিকের বিছানায় কৃত্তিকের সাথেই ঘুমিয়ে আছে।
কৃত্তিক নিজের হাত পা দিয়ে ওরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর লম্বা চুলগুলো কৃত্তিকের কালো টি শার্টের সাথে মিলেমিশে একাকার। এইভাবে কৃত্তিকের পাশে নিজেকে আবিষ্কার করে ওরও ঘাবড়ে গিয়েছে। মনে মনে ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃত্তিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বের করতে করতেই ওর চোখ চলে যায় কৃত্তিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জিদ, এত বেপরোয়া স্বভাব, কোনো কিছুর লেশমাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণীয়। যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাল্লাহ। ঘুমের মাঝে কৃত্তিক খানিকটা নড়ে চড়ে উঠতে ঘুম ছুটে যায় অরুর। ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাতে খোপা করতে করতে বেরিয়ে যায়। যার আগে কি ভেবে যেন আরও একবার ফিরে এসে ঘুমন্ত কৃত্তিকের কপালে হাত ছোঁয়ায়। অতঃপর মনে মনে নিশ্চিন্ত হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। রুমে আসতেই পা দুটো থমকে যায় অরুর। আপা এখনও ঘুমিয়ে আছে। এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে, কিন্তু বানানো যায়? অরু যখন অজুহাত ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটার ব্যস্ত, তখনই আড়মোড়ে ভেঙে অনু বলে, কিরে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? অরু ধরা পড়ে যাওয়ার চোরের মতো আমতা আমতা করে বলে, কোথাও না, এখন আবার কোথায় যাব? অরুর কথার গুরুত্ব না দিয়ে অনু পুনরায় শুধালো, হ্যাঁ রে, কাল কখন এসেছিলি ঘুমাতে? অরু ভ্রুকুচকে বলল, কোথা থেকে আসবো? আরে, তুই তো কাল রাতে কৃত্তিক ভাইয়ের মোবাইল থেকে মেসেজ দিলি আমায়, তুই নাকি পড়ছিস, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঘুমাতে দেরি হবে, ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছি। ওরও এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃত্তিক মেসেজ করেছে অনুকে। এবারও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল, ওই জন্যই তো কৃত্তিক ভাইয়ের রুমে গিয়েছিলাম পড়া বুঝতে। বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু। পুরো শরীরে জুড়ে স্যান্ডালউড পারফিউমের গন্ধ মোমো করছে। যে কেউ কাছে এলে বুঝতে পারবে এটা কৃত্তিকের শরীরেরই গন্ধ। অরু উপায়ন্তর ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল, আমি একটু শাওয়ার নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে।